দেখুন, এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এবং গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যেভাবে বৈধ ভোটারগুলোকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধেই এক শ্রেণীর গণতন্ত্রপ্রিয়, সংবিধানপ্রেমী এবং যারা প্রকৃত ভারতীয় তাদের কিন্তু লড়াই, আন্দোলন, সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি এসআইআর শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন ইস্যু নিয়ে গত কয়েক মাস আগে থেকেই বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি মানুষকে বাদ দেওয়া হবে বা এসআইআরের ফলে 1.5 কোটি মানুষের ভোটাধিকার নষ্ট হবে। এটা যদি স্বাভাবিক প্রক্রিয়াতে হয়ে থাকে, এটা যদি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু যদি নির্বাচন কমিশন মনে করেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে জেতানোর জন্য বা পশ্চিমবঙ্গের ক্ষমতাতে বিজেপিকে মসনদে বসানোর জন্য একটা অপচেষ্টা চালিয়ে যাবে, তাহলে কিন্তু সেই লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। ইতিমধ্যেই একাধিক মানবাধিকার সংগঠন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে, এসআইআরের যে একটা অস্বচ্ছতা, একটা বেনিয়ম, একটা অনিয়ম, এটা নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক মানবাধিকার সংগঠন তারা সোচ্চার হয়েছেন। আপনারা জানলে জানতে পারবেন, দেশ বাঁচাও সামাজিক সংগঠন বলে একটা সংগঠন, তাদের রাজ্য নেতৃত্ব, তাদের মধ্যে আমার যিনি পরিচিত আছেন হোসেন গাজী সাহেব, ওনার দক্ষিণ চব্বিশ পরগনাতে বাড়ি। আমি ওনার নাম ধরেই বললাম, তার কারণ আমি ওনার কাজ, ওনার যে অ্যাক্টিভিটি আমরা দেখেছি বলেই বলতে পারলাম। তো এই এসআইআর নিয়ে যে মানুষগুলোকে, বৈধ ভোটারগুলোকে যেন তেন প্রকারে বাদ দিয়ে দেওয়ার একটা অপচেষ্টা বর্তমানে শুরু হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মানবাধিকার সংগঠন তারা সোচ্চার হয়েছেন। তো তার মধ্যে দেশ বাঁচাও নামক সামাজিক সংগঠন তারাও এর মধ্যে রয়েছেন। তো আমি তাদের অনুষ্ঠানে একাধিকবার অতীতে গেছি, অংশগ্রহণ করেছি। এখন এই যে নির্বাচন কমিশন, আমি আবারও বলছি, যদি স্বাভাবিক নিয়মে, যদি স্বাভাবিক প্রক্রিয়াতে নামগুলো বাদ যায়, তাহলে সেখানে কিছু বিরোধিতা করার কোনো জায়গা নেই। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেই কথাগুলো বলছেন এবং সেই কথার সঙ্গে একটা সামঞ্জস্য, একটা মিল আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপেতে বুঝতে পারছি, তাহলে এর দ্বারাই প্রমাণিত হচ্ছে এবং এর দ্বারাই বুঝতে পারছি যে কোথাও একটা বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা গোপন বোঝাপড়া রয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোথাও একটা তোতা পাখির মতো ব্যবহার করছে, খাঁচাই বন্ধু তোতা পাখির মতো বিজেপির কথা মতো চলছেন এবং বিজেপির অঙ্গুলি হিলনে চলছে বলে আমাদের অন্তত মনে হচ্ছে। আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন, আমরা যারা আইন জগতের মানুষ, আমরা কোথাও একটা দুশ্চিন্তা, একটা উদ্বিগ্নতা জায়গা আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। যারা কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের, তারা যাবেন কোথায়? যেভাবে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, যেভাবে একটা ষড়যন্ত্র করে এগিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আমরা অনুমান করছি, আমরা আইনজীবীরা, এক শ্রেণীর আইনজীবীরা ধারণা করছি, হয়তো দেখা যাবে যেভাবে ফাইনাল তালিকা যেদিনকে ঘোষণা করবে নির্বাচন কমিশন, দেখা গেলো ঘোষণা করার 2-4 দিন বা 1 সপ্তাহ পরেই হয়তো নির্বাচনও হয়তো ঘোষণা করে দেবেন। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যিনি এই জিনিসগুলো করছেন এবং যেভাবে এই জিনিসগুলো, প্রক্রিয়াগুলো এসআইআর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা হয়তো দেখতে পাবো যে এসআইআরের পূর্ণাঙ্গ তালিকা, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট যেই দিনকে পাবলিশ করা হবে, হয়তো তার 1 সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়া হবে, যাতে ওই মানুষগুলো আগামী দিনে কোনো রকম লিটিগেশনে যেতে না পারে, যাতে ওই তালিকাটাকে যাতে চ্যালেঞ্জ করে মামলার দ্বারস্থ, আদালতের দ্বারস্থ যাতে না হতে পারে, যাতে মামলা করতে না পারেন। সুতরাং যদি আমরা ধরেই নিই যে 1.5 কোটি মানুষের নাম বাদ দেওয়া হবে, মৃত ভোটার সে তো বাদ যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, স্থানান্তরিত ভোটার তারা বাদ যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি ওই 1.5 লক্ষ বা 1.5 কোটি মানুষের যদি নাম সত্যিই বাদ দেওয়া হয়, সেটা হতে পারে মৃত ভোটার, হতে পারে স্থানান্তরিত ভোটার, হতে পারে একাধিক জায়গাতে ভোটার নাম আছে, হতে পারেন সেরকম, কিন্তু তাদেরকে তো আইনি লড়াই লড়ার মতো সুযোগ দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি ব্যক্তি শেখ বাবুলাল, আমার নাম যদি নির্বাচন কমিশন মনে করেন বাদ দেবেন, সে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারেন, কিন্তু বাদ দেওয়ার পরে আমাকে তো সে আইনি লড়াইটা লড়ার মতো সময় দিতে হবে। হয়তো দেখা গেল নির্বাচন কমিশন সময় আমাকে দিল না, আমার নামটা তালিকাতে ঘোষণা করলো, দেখলাম সেই তালিকাতে আমার নাম নেই, এবং আমি যে একটা মামলার প্রস্তুতি নেব, আমি যে একটা প্রিপারেশন নেব মামলা করার জন্য, চ্যালেঞ্জ করব সেটাকে,
আদালতের দ্বারস্থ হব, দেখা গেল তার 1 সপ্তাহের মধ্যেই ভোট ঘোষণা করে দেওয়া হলো। সুতরাং আমার মামলাটা বিচারাধীনই থেকে গেল, সাব জুডিস থেকে গেল। কোর্টের কবে রায় হবে, হাইকোর্টের বা ট্রাইব্যুনালের কবে রায় হবে, সেই রায়ের ওপর আমার মামলাটা আমি ভোট দিতে পারবো কি পারবো না সেটা নির্ভর করবে। কিন্তু সেই সময়কালের মধ্যে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে, নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। আমাকে অর্থাৎ আমার মতো 1.5 কোটি মানুষকে বাদ দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে, আর বিজেপি হাসতে হাসতে সরকারে বসে যাবে। এই যদি লক্ষ্য নিয়ে ভোট হয়, আমার বক্তব্য খুব স্পষ্ট বক্তব্য, মানুষ তার নির্বাচনে অংশগ্রহণ করুক। যারা স্বচ্ছ বৈধ ভোটার তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা বিজেপিকে ভোট দিক, তারা তৃণমূলকে ভোট দিক, তারা সিপিআইএমকে ভোট দিক, তারা কংগ্রেসকে ভোট দিক, তারা নোটাতে ভোট দিক, যাকে খুশি ভোট দিক। কিন্তু আমার বক্তব্য অ্যাডভোকেট শেখ বাবুলাল হিসেবে, একজন গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে, যে বৈধ ভোটাররা বৈধভাবেই, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করুক। তাতে বিজেপি ক্ষমতায় আসলে বিজেপি আসুক, তৃণমূল আসলে তৃণমূল আসুক, সিপিএম আসলে সিপিএম আসুক। আমি চাইছি কোনো রকম ষড়যন্ত্র করে বিজেপির অঙ্গুলি হিলনে বা তৃণমূলের অঙ্গুলি হিলনে বোঝাপড়া করে কোনো বৈধ ভোটার যাতে না বাদ হয়, সেটা আমি কেন, প্রত্যেকটা মানুষই একই কথা বলছেন, মানবাধিকার সংগঠনগুলো একই কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো একই কথা বলছেন। এই জায়গাটাতে আমাদের দুশ্চিন্তার কারণ। যদি নির্বাচন কমিশন এরকম অবৈধ পথ অবলম্বন করেন, হয়তো বিজেপিকে ভোটে জিতিয়ে দিতে পারবেন বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে, পিছনের দরজা দিয়ে মানুষের ভোটাধিকার লুট করে হয়তো জিতিয়ে যেতে পারবেন। কিন্তু গণতন্ত্রে মানুষ শেষ কথা বলেন। মানুষ যখন খেপবেন, মানুষ যখন লড়াই করার জন্য রাস্তায় নামবেন, রাস্তায় একমাত্র রাস্তা, মানুষ যখন বিপ্লব করবেন, তখন যখন সংগ্রাম করবেন, তখন কিন্তু নির্বাচন কমিশনও বাদ যাবে না। আর কোনো রকমভাবে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কেউ কিন্তু বাদ যাবেন না। সুতরাং আমি আহ্বান করব মানুষকে, মানুষ যেন আইন নিজের হাতে তুলে না নেন। মানুষ শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে, নিরস্ত্রভাবে আন্দোলন জারি রাখবেন, চালিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এক কথাতে, আপনারা বা যারা শুনছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনবেন, তারা আমার বিরুদ্ধে অনেকে মন্তব্য করতে পারেন, পক্ষেও করতে পারেন, কিন্তু এই কথাটা আমাদের মতো আইনজীবীদের মুখে খুব একটা শোভনীয় নয়, শোভা পায় না। কিন্তু সত্য কথা সত্যভাবেই বলতে হয়। সাদা কথাকে সাদা বলা, কালো কথাকে কালো বলা, এটা মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমিও মনে করি আমারও নৈতিক দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় প্রতারক, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় মিথ্যাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় ছলচাতুরিকারী এবং ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী। এই কথাটা জানি না শুনে কেউ কিভাবে রিয়াকশান দেবেন। আমি আমার কথা স্পষ্ট করে দৃপ্ত কণ্ঠে বলতে পছন্দ করি, তাই বললাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের কাজকর্ম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের পরামর্শ, অতীতের সক্রিয়তা, অতীতের রাজনৈতিক কর্মসূচি, অতীতের রাজনৈতিক বিবৃতি, স্টেটমেন্ট, সেগুলো কিন্তু কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সপক্ষে, মুসলিম কথাটা বাদই দিলাম, মানুষের সপক্ষে গেছে এমন কোনো কথার সঙ্গে ওনার অতীতের বক্তব্যের কোনো সামঞ্জস্য, কোনো সমতা আমরা খুঁজে পাইনি। সুতরাং আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করেছেন, মুসলমানদের মাথায় ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার চেষ্টা করেছেন। উনি ওনার রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য, রাজনৈতিক জীবনের রাজনৈতিক বৈতরণী পার করার জন্য একাধিকবার মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছেন, এবং একাধিকবার উনি ওনার রাজনৈতিক জীবনে সফলও হয়েছেন। আমরা এর আগেও দেখেছিলাম, বলেছিল যে আমরা ওয়াকফ আইন পুশ করতে দেব না, কিন্তু আমরা কি দেখেছি, পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমানে ওয়াকফ নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াকফ আইনের সপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নোটিফিকেশন দিয়েছেন। সুতরাং ওয়াকফ সম্পত্তিগুলোকে ছিনিয়ে নেওয়ার, ওয়াকফ সম্পত্তিগুলোকে কবজা করার একটা কৌশল শুরু করেছেন। সেই কৌশলটা কিন্তু ইউপির যোগী সরকার করেনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকার কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নোটিফিকেশন জারি করেনি, বা ত্রিপুরার মানিক সাহা সরকার কিন্তু পশ্চিমবঙ্গেতে নোটিফিকেশন জারি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে নোটিফিকেশন জারি করেছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পশ্চিমবঙ্গের মুসলমান খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে, যারা আইনের আটুকুও জানে না, যারা আইনের এবিসিডি কিছুই জানেন না, যারা আইন কি জানেন না, যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি জানেন না, যারা ওয়াকফ আইনটা কি জানেন না, তাদেরকে আবারও ভুল বোঝাচ্ছেন, ভুল বোঝানোর চেষ্টা করছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মুসলিম প্রেমী,
কতটা মুসলিম দরদি এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে হুমায়ুন কবিরকে মসজিদ করার অপরাধটা এই জন্যই বললাম, মসজিদ তৈরি করাটা তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিকোণ থেকে মসজিদ তৈরি করাটা, ইসলাম ধর্ম প্রচার করাটা, ইসলাম ধর্ম প্রসার করাটা, প্র্যাকটিস করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপরাধের সমতুল্য। সেই জন্যই হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয়েছে। আর আপনারা খবর নিয়ে দেখুন, জয়নগর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর বা নদিয়ার পলাশিপাড়া থেকে শুরু করে পুরুলিয়ার জয়পুর, বাঁকুড়ার পাত্রসায়ার, বিষ্ণুপুর, ওদিকের জলপাইগুড়ি, রাজগ্রাম, ডাবগ্রাম, মাল, কোচবিহারের পুন্ডিবাড়ি, কোচবিহারের শীতলকুচি, নাটাবাড়ি, জলপাইগুড়ির আপনার মালদার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, মুর্শিদাবাদের ভরতপুর, শামশেরগঞ্জ, আপনি হুগলির দেখুন পান্ডুয়া, হুগলির চলে যান তারকেশ্বর, হাওড়ার চলে যান উলুবেড়িয়া, হাওড়ার চলে যান বাউরিয়া, দেখবেন আরএসএসের কারখানা গড়ে উঠেছে, আরএসএসের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানে সরাসরি আরএসএস মানুষকে শিক্ষা দিচ্ছেন, উগ্র সন্ত্রাসী হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন। কোনো কোনো জায়গায় আমরা খবর পাচ্ছি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জয়নগরের দিকে, বারুইপুরের দিকে, জীবনতলার দিকে। সুতরাং সেইখানে পশ্চিমবঙ্গ সরকারের, পুলিশের, প্রশাসনের কোনো রকম বাধা নেই, কিন্তু মসজিদ তৈরি করলে হুমায়ুনদের মতো লোকেদেরকে সাসপেন্ড হতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমি হুমায়ুনের পক্ষেও নই, বলছি না যে হুমায়ুনের পক্ষে আমি, কিন্তু আমার বক্তব্য মসজিদ তৈরি করার অপরাধে একজনকে সাসপেন্ড করা হলো, মসজিদের কে পক্ষে কি বিপক্ষে, আমি পক্ষে কি বিপক্ষে সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু মসজিদ তৈরি করাটা পশ্চিমবঙ্গের মাটিতে অপরাধ। যেই তৃণমূল কংগ্রেস মানুষদেরকে প্রচার করার চেষ্টা করেন আমি মুসলিম প্রেমী, আমি আছি বলে মুসলিমরা টিকে আছে, আমি আছি বলে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমরা মাথা তুলে বাঁচছে, বিজেপির ভয় দেখানো হচ্ছে, বিজেপি একটা বাঘ, একটা সিংহ, আসলেই গিলে নেবে, খেয়ে নেবে, এইরকম একটা ভয় দেখানো হচ্ছে। আর সেই ভয় দেখিয়ে মুসলমানদের ভোটগুলোকে কবজা করা হচ্ছে। আর এখানে মসজিদ করার দায় শাস্তি পেতে হচ্ছে, সাসপেন্ড হতে হচ্ছে। আমি ঠিক তৃণমূল কংগ্রেসের এই জায়গাটা বলার চেষ্টা করছি, এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেস আদেও কি মুসলমানদের ভালো চাইছেন, এটা বোঝানোর চেষ্টা করছি, এই জিনিসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যদি বোঝানোর চেষ্টা না করি, এটা যদি না বোঝাই, আমাদেরকে আগামী দিনে কৈফিয়ত দিতে হবে। যারা আমরা বুঝি, যারা আমরা জানি, আমরা যদি অপরকে না জানাই, অপরকে না বোঝাই, এর নৈতিক দায়িত্বটা আমাদের ঘাড়ে এসেই বর্তাবে। ওই জন্য ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমি মনে করি আমি যতটুকু জানি আমার উচিত অন্যজনকে জানিয়ে দেওয়া, সেটা আইনি দিক হোক, সামাজিক দিক হোক, ধর্মীয় দিক হোক, রাজনৈতিক দিক হোক, যে কোনো প্রেক্ষাপট হোক না কেন, যতটুকু জানি আমি আমার আইনজীবী হিসেবে যতটুকু আইন জানি আমি চেষ্টা করি আমার মক্কেলদেরকে জানিয়ে দেওয়ার, পরিষ্কার জানিয়ে দেওয়া, তাতে মক্কেল খুশি হয় হবে, অখুশি হয় হবেন, কিন্তু খুশি হোক, জানুক, জেনে আমার কাছে মামলা করতে আসুক। এটা আমার নীতি ব্যক্তিগতভাবে, সেজন্য আমি জানালাম আমার অপিনিয়ন, মতামত জানালাম। কেউ পছন্দ করতে পারেন, কেউ অপছন্দ করতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র বলছি তৃণমূল কংগ্রেস আসলে মুসলিম বিরোধী, তৃণমূল কংগ্রেস আসলে হিন্দু বিরোধী, তৃণমূল কংগ্রেস আসলে ওবিসি বিরোধী, আদিবাসী বিরোধী। শুধুমাত্র ভোটে জেতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে হস্তগত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে এর আগেও ষড়যন্ত্র করেছেন, এখনও ষড়যন্ত্র করছেন, 26-এর ভোটের বৈতরণী পার করার জন্য এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন, এটা চালিয়ে যাবেন। শুধু সাধারণ মানুষকে বলবো আপনারা সচেতন হন, সতর্ক হন, ভোট বাক্সে গিয়ে ভোটের দিনকে তৃণমূলকে যোগ্য জবাব দিন গণতান্ত্রিকভাবে।